হ্যালো ফ্রেন্ডস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো এবার আমরা শুরু করব এনজাইম। দেখো, এনসিইআরটির ইউনিট 3 এবং চ্যাপ্টার 9-এ তোমাদের যে বায়োকেমিস্ট্রি পোর্শন আছে, বায়োকেমিস্ট্রি পোর্শনের ম্যাক্সিমাম অংশ আমি অলরেডি আলোচনা করেছি। অর্থাৎ ডিসকভারি অফ বায়োমলিকুল, তার মানে কোনগুলো ম্যাক্রোমলিকুল কোনগুলো মাইক্রোমলিকুল সেই সম্পর্কে যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি। এবার শুরু করব আমরা এনজাইম। এবং এনসিইআরটিতে দেখবে যে এনজাইম কিন্তু অনেকটাই পোর্শন, এবং সেই কারণের জন্য মোট 3টে ক্লাসে আমি এনজাইম সম্পর্কে আলোচনা করব। আজকে মেনলি আমরা আলোচনা করব যে রেগুলেটরি সাবস্টেন্স কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ এনজাইম, মানে এনজাইমের গঠন কেমন এবং এনজাইমের কিছু প্রপার্টি আমরা দেখে নেব। এবং এর সাথে সাথে দেখো আরও একটি ইম্পর্টেন্ট পোর্শন আছে, প্রধানত এনজাইম কিভাবে মেটাবলিক রিয়াকশনকে কন্ট্রোল করে, অর্থাৎ মেটাবলিক পাথওয়ে সম্পর্কে যেমন আইডিয়া নেব। এবং এর সাথে সাথে রেট অফ কেমিক্যাল রিয়াকশন, যেহেতু এনজাইম একটা বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, সেই জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে বা রেটকে প্রধানত এনজাইম বাড়িয়ে দেয়। তো কিভাবে এনজাইম কোনো কেমিক্যাল রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেয়, ভেলোসিটিকে কিভাবে কন্ট্রোল করে, তো সেই সম্পর্কে আজকে মেনলি আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, তো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বা মাইকেলিস মেনটেন কনস্ট্যান্ট বলতে আমরা প্রকৃতপক্ষে কি বুঝি, কিছু গ্রাফ নিয়ে আমরা আলোচনা করব। এবং এর সাথে সাথে দেখো মডেল অফ এনজাইম অ্যাকশন, এনজাইম কিভাবে কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে দুটো মডেল আমাদেরকে পড়তে হবে, ইনডিউসড ফিট মডেল এবং তার সঙ্গে সঙ্গে লক অ্যান্ড কি হাইপোথেসিস। এবং ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেম্পারেচার, তার সঙ্গে সঙ্গে পিএইচ কিভাবে এনজাইমের কাজকে কন্ট্রোল করে, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিভাবে কন্ট্রোল করে, এবং ডিফারেন্ট টাইপের ইনহিবিটর সম্পর্কে আলোচনা করব। এবং লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপস অফ এনজাইম। এবং আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের আর এনজাইম সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। এবং মনে রাখবে, এনজাইম কিন্তু একটি অত্যন্ত ডিফিকাল্ট একটি টপিকস, অনেক কিছু বিষয় বোঝার আছে। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলি যে তোমরা যারা এনসিইআরটি ফলো করছো, অর্থাৎ নিটের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, এনসিইআরটিতে এমন কিছু কিছু টার্ম আছে, এমন কিছু কিছু টার্মিনোলজি আছে, তো সেই টার্মিনোলজিগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখার জন্য কিছু এক্সট্রা অংশও তোমাদেরকে পড়তে হবে। তো আমি যে নোটস এক্ষেত্রে লিখেছি, তো সেই এক্সট্রা অংশগুলোও কিন্তু আমি এক্ষেত্রে মেনশন করে দিয়েছি, তাহলে দেখবে যে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে। সুতরাং আমার যেটা বলার, প্রকৃতপক্ষে দেখো এনসিইআরটি যেহেতু নিটের কোয়েশ্চেন্স কিন্তু এনসিইআরটি বেসড হয়, টোটালি কিন্তু এনসিইআরটি থেকেই প্রধানত প্রশ্ন দেওয়া হয়। এবং প্রত্যেকটা টার্মিনোলজি কিন্তু এনসিইআরটিতে যা টার্ম আছে বা টার্মিনোলজি আছে, সেই প্রত্যেকটা টার্মিনোলজি তোমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে। এবং তার জন্য আমার যেটা সাজেশনস, কিছু কিছু এক্সট্রা ইনফরমেশনও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। শুধুমাত্র এনসিইআরটির উপরে কিন্তু কনফাইন্ড থাকলে হবে না। মানে তুমি যে প্রিপারেশন নেবে, হয়তো তার 100% তোমাকে এনসিইআরটি থেকেই নিতে হবে, কিন্তু আর একটু এক্সট্রা প্রিপারেশন নাও, অর্থাৎ 5% তুমি একটু এক্সট্রা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু বিভিন্ন টার্মগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। দেখো, এনজাইমকে আমরা প্রধানত বলবো বায়ো ক্যাটালিস্ট। তো বায়ো মানে কি, অর্থাৎ কোনো লিভিং অর্গানিজমসে প্রধানত যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলে, তো সেই সমস্ত কেমিক্যাল রিয়াকশনগুলোর রেটকে প্রধানত কন্ট্রোল করে। ক্যাটালিস্ট মানে হলো অনুঘটক। তাহলে যেহেতু সেই কেমিক্যাল রিয়াকশনের রেটকে এনজাইম কন্ট্রোল করে, বা কেমিক্যাল রিয়াকশনের রেটকে যেহেতু বাড়িয়ে দেয়, তো সেই জন্যই এনজাইমকে আমরা বায়ো ক্যাটালিস্ট বলবো। কিন্তু সেলের মধ্যে আরও এমন কিছু কিছু মেটেরিয়ালস আছে যেগুলো বিভিন্ন মেটাবলিক রিয়াকশনকে কন্ট্রোল করে, যেমন হরমোন, ভিটামিন এবং এনজাইম। এগুলো যেহেতু সেলের আরও অন্যান্য মেটাবলিক রিয়াকশনকে কন্ট্রোল করে, সো দে উইল কন্ট্রোল ডিফারেন্ট মেটাবলিক রিয়াকশন অর কেমিক্যাল রিয়াকশন। এবং সেই কারণের জন্যই এই হরমোন, ভিটামিন এবং এনজাইমকে আমরা বলবো রেগুলেটরি সাবস্টেন্স। তাহলে মেটাবলিক রিয়াকশন কন্ট্রোলড বাই দিস রেগুলেটরি সাবস্টেন্স। ওকে, তো এবার সেলের মধ্যে অন্তত 100 রকমের কেমিক্যাল রিয়াকশন চলে, তার মানে একটা সেল আছে, তো সেই সেলের মধ্যে অন্তত 100 রকমের কেমিক্যাল রিয়াকশন চলবে। এবং এই 100 রকমের কেমিক্যাল রিয়াকশন উইল বি কন্ট্রোল বাই 2000 ডিফারেন্ট টাইপ অফ এনজাইমস। সুতরাং একটা সেলের মধ্যে অন্তত 2000 রকমের ডিফারেন্ট টাইপের এনজাইম থাকে, এবং এই 2000 রকমের ডিফারেন্ট টাইপের এনজাইম 100 ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনকে কন্ট্রোল করে। সুতরাং এনজাইমকে আমরা প্রধানত বায়ো ক্যাটালিস্ট বলবো। তো বায়ো ক্যাটালিস্ট আমরা একে কেন বলছি, কারণ দে অ্যাক্সিলারেট দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন। যেমন ধরা যাক একটা এক্সাম্পল নিচে, যেমন ধরা যাক ইউরিয়া আছে, তো ইউরিয়া প্রধানত ভেঙে যায়
কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটারে, রাইট। সুতরাং ইউরিয়া ভেঙে যাবে কিসে? কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে ভেঙে যায়। এবং যদি আমরা কোনো রকম এনজাইম যদি না দিই তাহলে ইউরিয়া এই যে ব্রেকডাউন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে, এটা কিন্তু অনেক সময় লাগে। কিন্তু যদি কোনোভাবে আমরা ইউরিয়াস যদি দিয়ে দিই তাহলে কিন্তু সহজেই ইউরিয়া কার্বন ডাইঅক্সাইড এবং জলে ভেঙে যাবে। এবং সেই কারণের জন্যই ইউরিয়াস এক্ষেত্রে এনজাইম, এবং এটা কিন্তু এই ইউরিয়ার ব্রেকডাউনে হেল্প করছে। অর্থাৎ এটা কিন্তু এই কেমিক্যাল রিয়াকশন, মানে ইউরিয়ার ব্রেকডাউনই প্রধানত এক রকমের কেমিক্যাল রিয়াকশন, বায়োকেমিক্যাল রিয়াকশন, এবং সেই কাজে হেল্প করছে। এবং এরকমভাবে এনজাইম প্রধানত কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেয়, এবং সেই কারণের জন্যই এনজাইমকে আমরা বলবো বায়োক্যাটালিস্ট। সুতরাং এনজাইম অ্যাক্সিলারেট দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ কোনো কেমিক্যাল রিয়াকশনের গতিবেগকে এনজাইম কিন্তু প্রচুর বাড়িয়ে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে এনজাইম সেই বিক্রিয়ার রেটকে বাড়িয়ে দেয়, কিন্তু এনজাইম কিন্তু অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরের রিয়াকশানে কিন্তু এনজাইম ইউজড হয়। সুতরাং এনজাইম কিন্তু ইউজেবল হয়। তার মানে কি? দ্যাট ইজ এনজাইম নট ডিস্ট্রয়েড। সুতরাং এনজাইম এক্ষেত্রে কিন্তু নট চেঞ্জড, অর্থাৎ কোনো কেমিক্যাল রিয়াকশানে প্রধানত এনজাইম প্রেজেন্ট থাকবে এবং প্রেজেন্ট থেকে সেই কেমিক্যাল রিয়াকশানের রেটকে বা গতিবেগকে বাড়িয়ে দেবে, কিন্তু এনজাইমের কোনো রকম পরিবর্তন হবে না। পরের যখন কেমিক্যাল রিয়াকশান হবে তখন এনজাইম সেই রিয়াকশানে আবার ইনভলভ হয়ে যাবে, মানে এনজাইম কিন্তু রিইউজড হবে। তো এই জায়গাতে দেখো এনজাইম, তাহলে এনজাইমের প্রধান মেন কি কাজ হচ্ছে? ধরা যাক এনজাইম প্রধানত যে স্পেসিফিক মলিকুলের উপর কাজ করে, তো তার নামই হলো সাবস্ট্রেট। একটা পার্টিকুলার এনজাইম সবসময় একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। যেমন আমরা যদি ধরে নিই যে লাইপেজ হলো একটা এনজাইম, সুতরাং লাইপেজের যে সাবস্ট্রেট তো সেটাই হলো লিপিড। আবার ধরো প্রোটিয়েজ একটা এনজাইম এবং প্রোটিয়েজের সাবস্ট্রেট হলো প্রোটিন। আবার ধরো অ্যামাইলেজ হলো একটা টাইপের এনজাইম, সুতরাং অ্যামাইলেজের যে সাবস্ট্রেট তো সেটাই হলো কার্বোহাইড্রেট। আবার আরএনএজ হলো এনজাইম এবং আরএনএজের যে সাবস্ট্রেট তো সেটাই হলো আরএনএ। সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার এনজাইম কিন্তু সবসময় একটি পার্টিকুলার সাবস্ট্রেটের ওপর কাজ করে। তাহলে এনজাইম প্রথমেই সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশন করে যে কমপ্লেক্স তৈরি করবে, তো সেটাই হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করার পরে তারপরে এনজাইম প্রধানত সে আনচেঞ্জ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে। যেমন প্রোটিন ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সুতরাং অ্যামাইনো অ্যাসিড হলো প্রোডাক্ট, যে এনজাইমের সাহায্যে হয় তো সেটাই হলো প্রোটিয়েজ। তাহলে এনজাইম এবং সাবস্ট্রেট রিয়াকশন করবে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, তারপরে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম প্রোডাক্ট তৈরি হবে। তাহলে প্রোডাক্ট জিনিসটা কি? প্রোডাক্ট হচ্ছে সাবস্ট্রেট। সাবস্ট্রেট যে আছে তো সাবস্ট্রেটের প্রধানত বন্ডের, সাবস্ট্রেটের মধ্যে ডিফারেন্ট টাইপের বন্ড থাকে এবং এই বন্ডের কিন্তু ব্রেকিং হবে, অর্থাৎ সাবস্ট্রেটের যে বন্ড আছে সেই বন্ড এনজাইম ভাঙতে পারে, ব্রেক করতে পারে, অথবা এর মধ্যে কোনো নতুন বন্ড তৈরি করে তাকে প্রধানত যে পদার্থে পরিণত করে তো তাকেই আমরা বলবো প্রোডাক্ট। সুতরাং আমরা সাবস্ট্রেট দেখে নিলাম, এনজাইম যে কম্পাউন্ডের উপর কাজ করে তো সেটাই হলো সাবস্ট্রেট, এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট কি? সাবস্ট্রেটের মধ্যে যে ডিফারেন্ট বন্ড আছে সেই বন্ডের ব্রেকিং এবং মেকিং এর ফলে এই সাবস্ট্রেটের যে পরিবর্তন হয়, পরিবর্তিত হয়ে যে কম্পাউন্ড তৈরি হয় তো তাকেই আমরা বলবো প্রোডাক্ট। এবং এই জায়গায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম দেখো, এনজাইম প্রধানত স্টিরিও স্পেসিফিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ একটা পার্টিকুলার এনজাইম সবসময় কিন্তু সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে। বিষয়টা কিরকম হয়? যেমন ধরা যাক লিপিড, সুতরাং বা লিপিড আমরা বলতে পারি, তো লিপিড প্রধানত ভেঙে যায় লাইপেজের সাহায্যে, এবং লাইপেজের সাহায্যে এটা ভেঙে গিয়ে প্রধানত ফ্যাটি অ্যাসিড এবং তার সঙ্গে সঙ্গে গ্লিসারল তৈরি করে। তাহলে সবসময় কিন্তু লাইপেজ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে, অর্থাৎ সিমিলার টাইপের যেহেতু প্রোডাক্ট তৈরি করে, এবং সেই কারণের জন্যই বলা হয় যে এনজাইম স্টিরিও স্পেসিফিক প্রপার্টি দেখায়। তাহলে আমরা এটা দেখলাম যে এনজাইমকে প্রধানত বলা হয় রেগুলেটরি সাবস্টেন্স, এবং তার সঙ্গে সঙ্গে এনজাইম প্রকৃতপক্ষে কিভাবে কাজ করে, কেন তাকে বায়োক্যাটালিস্ট বলা হয়, এবং এর সঙ্গে সঙ্গে এনজাইমের সঙ্গে রিলেটেড দুটো টার্ম আমরা দেখলাম, একটি হলো সাবস্ট্রেট এবং আরেকটি হলো প্রোডাক্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এনজাইম প্রকৃতপক্ষে কি, অর্থাৎ এনজাইমের স্ট্রাকচার কেমন হয় এবং তার সঙ্গে সঙ্গে এনজাইমের প্রপার্টিজ কি হবে। দেখো এনজাইম, অলমোস্ট অল এনজাইম আর প্রোটিনস, প্রকৃতপক্ষে অলমোস্ট অল এনজাইম, এক্ষেত্রে কিন্তু অল আমরা লিখে নিই, অলমোস্ট অল এনজাইম কিন্তু প্রোটিন, সমস্ত রকমের এনজাইম কিন্তু প্রোটিন। যেহেতু এনজাইম প্রোটিন তো সেই কারণের জন্য এনজাইমের মধ্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্ট্রাকচার দেখতে পাবো, কিন্তু টার্সিয়ারি স্ট্রাকচারে প্রধানত অ্যাক্টিভ এনজাইম, অর্থাৎ আমরা জানি যে কোনো পলিপেপটাইড চেন, সাপোজ এটা হচ্ছে একটা পলিপেপটাইড চেন, তো পলিপেপটাইড চেন হলো প্রাইমারি স্ট্রাকচার, এবং এই প্রাইমারি স্ট্রাকচারের ফোল্ডিং হবে, ফোল্ডিং হয়ে সেটা আলফা হেলিক্স তৈরি করতে পারে অথবা বিটা সিট তৈরি করতে পারে। তাহলে এটা যদি প্রাইমারি স্ট্রাকচার হয়,
সুতরাং এগুলো হলো সেকেন্ডারি স্ট্রাকচার, এবং এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রধানত ফোল্ডিং হয়, তাহলে এইভাবে ফোল্ডিং হচ্ছে এবং ফোল্ডিং হয়ে যে স্ট্রাকচার তৈরি করবে তো সেটাই হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। এবং মনে রাখবে যে এনজাইম এই যে টার্সিয়ারি স্ট্রাকচার এটাই কিন্তু প্রকৃতপক্ষে অ্যাক্টিভ স্ট্রাকচার। সুতরাং সমস্ত এনজাইম প্রধানত প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার ফর্মে থাকে। যেহেতু এরকম বিভিন্ন ফোল্ডিং হচ্ছে তো সেই কারণের জন্য টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে অনেক ক্রেভিসেস বা খাঁজ তৈরি হয়। ক্রেভিসেস মানে কি? ক্রেভিসেস বা পকেট তৈরি হয়। ক্রেভিসেস মানে কি? ধরে যাক কোনো পাহাড় আছে, তাহলে পাহাড়ের মধ্যে যে খাঁজ থাকে, সাপোজ এটা হচ্ছে একটা পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে অনেক সময় এরকম খাঁজ দেখা যায়, তো একেই প্রধানত বলা হয় ক্রেভিসেস। সুতরাং এনজাইম যেহেতু ফোল্ডেড হচ্ছে তো ফোল্ডিং হওয়ার ফলে এনজাইমের মধ্যে কিন্তু অনেক খাঁজ আমরা দেখতে পাই। তো এই যে সমস্ত খাঁজগুলো আমরা দেখতে পাই, মেনি ক্রেভিসেস আর পকেটস আমরা দেখতে পাই, তো এই ক্রেভিসেস আর পকেটসগুলোকেই প্রধানত আমরা বলবো অ্যাক্টিভ সাইট। তাহলে এনজাইমের একটি গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচার তো সেটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট, এবং সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট প্রধানত এই অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয়। ধরা যাক এই জায়গাতে একটা সাবস্ট্রেট এসেছে, তো সাবস্ট্রেটের এটা হচ্ছে রিঅ্যাক্টিভ সাইট, তো রিঅ্যাক্টিভ সাইট প্রধানত এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয়। তাহলে দেখো অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। অ্যাকচুয়ালি প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি স্ট্রাকচার আমরা প্রোটিনে যেহেতু দেখতে পাই, সেই জন্য এনজাইমেও আমরা এই সমস্ত স্ট্রাকচার দেখতে পাই। এবং টার্সিয়ারি স্ট্রাকচার যেহেতু ফোল্ডেড পলিপেপটাইড চেন, এবং সেই কারণের জন্য এই টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে অনেক ক্রেভিসেস এবং পকেট দেখতে পাই, এবং এই ক্রেভিসেস এবং পকেটগুলোই যেটা তৈরি করে সেটাই হচ্ছে এনজাইমের সক্রিয়ক স্থান বা অ্যাক্টিভ সাইট। এবং এই অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট যুক্ত হয়, এবং সেই জন্য কিন্তু এনজাইম একটি হাইলি স্পেসিফিক একটি কম্পাউন্ড, একটা স্পেসিফিক বায়োক্যাটালিস্ট, কারণ সুনির্দিষ্ট রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গেই কিন্তু এই অ্যাক্টিভ সাইট যুক্ত হয়। তাহলে অ্যাক্টিভ সাইটের সঙ্গে কে যুক্ত হবে? এনজাইমের মধ্যে আমরা দেখলাম যে অ্যাক্টিভ সাইট থাকে, সুতরাং সাবস্ট্রেটের মধ্যে যে রিঅ্যাক্টিভ সাইট থাকে এই রিঅ্যাক্টিভ সাইটে কিন্তু অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয়। তো একটি টার্ম লিখেছে, সেটা হচ্ছে যে অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন। তার মানে যত এনজাইম আছে ম্যাক্সিমামে কিন্তু তাদের কেমিক্যাল নেচার প্রোটিন, কিন্তু এমন কিছু কিছু এনজাইম আছে তারা কিন্তু প্রোটিন নয়। সুতরাং ফিউ এনজাইমস, এমন কিছু কিছু এনজাইমস আছে দে আর নট প্রোটিন। তাহলে যে এরা কিন্তু প্রোটিন নয়, দে আর নট প্রোটিন, রাইট? তাহলে অনেক সময় নিউক্লিক অ্যাসিড, সুতরাং দেখো নিউক্লিক অ্যাসিড কিন্তু অনেক সময় এনজাইম হিসাবে কাজ করবে। তো নিউক্লিক অ্যাসিড যখন এনজাইম হিসাবে কাজ করে তো তখনই তাকে আমরা বলবো রাইবোজাইম। তাহলে ম্যাক্সিমাম এনজাইমের কেমিক্যাল নেচার কিন্তু প্রোটিন, কিন্তু এমন কিছু কিছু এনজাইম আছে তারা কিন্তু প্রোটিন নয়। যেমন নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিড তো প্রোটিন নয়, সেটা তো নিউক্লিক অ্যাসিড, কিন্তু কখনো কখনো এই নিউক্লিক অ্যাসিড এনজাইম হিসাবে কাজ করে, এবং তখন এই এনজাইম হিসাবে কাজ করে এই নিউক্লিক অ্যাসিডকেই আমরা বলবো রাইবোজাইম। এবং রাইবোজাইম সম্পর্কে প্রথম কনসেপ্ট দিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তো তিনি হলেন টমাস কেক। তো টমাস কেক প্রথম রাইবোজাইম সম্পর্কে আইডিয়া দিলেন। এবং ডিফারেন্ট টাইপের রাইবোজাইম প্রধানত আমরা প্রধানত লিভিং ওয়ার্ল্ডে আমরা দেখতে পাই, যেমন পেপটাইডেল ট্রান্সফারেজ, SNRNA, স্মল নিউক্লিয়ার RNA, RNase-H, রাইবোনিউক্লিয়াস P। সুতরাং এগুলো হলো ডিফারেন্ট টাইপের রাইবোজাইমের এক্সাম্পল। এর সঙ্গে সঙ্গে দেখো L19 RNase, এটা প্রধানত প্রোটোজোয়া টেট্রাহাইমেনা থার্মোফাইলাতে পাওয়া যায়, অর্থাৎ টেট্রাহাইমেনা থার্মোফাইলা এই প্রোটোজোয়াতে L19 RNase পাওয়া যায়, এবং এটাই হলো প্রথম ডিসকভার্ড রাইবোজাইম। সো দিস ইজ ফার্স্ট ডিসকভার্ড রাইবোজাইম। তো এই আইডিয়াগুলো তোমাদের একটু রাখতে হবে। তাহলে প্রথম ডিসকভার্ড যে রাইবোজাইম তো সেটাই কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি L19 RNase, এবং এই রাইবোজাইম আবিষ্কার করেছিলেন যে সায়েন্টিস্ট তো তিনিই হলেন টমাস কেক। তাহলে রাইবোজাইম সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিলাম। এর সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখো বিডিল এবং টটম একটা কনসেপ্ট দিয়েছিলেন যে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। সো ওয়ান জিন অ্যান্ড ওয়ান এনজাইম হাইপোথেসিস, ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস। তো এই কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী বিডেল এবং টটম। বিডেল এবং টটম বলছেন যে জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট, সুতরাং জিন হলো ডিএনএর একটা সেগমেন্ট, তো যেখান থেকে প্রধানত এনজাইম তৈরি হয়। তাহলে প্রধানত আমরা জানি যে জিন থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়, তার মানে সিম্পলি এটাই স্পেসিফিক্যালি আমরা বলতে চলেছি যে এনজাইম প্রকৃতপক্ষে তার নেচার কিন্তু প্রোটিনাসিয়াস ইন নেচার। নেক্সট এনজাইমের প্রপার্টি দেখো, এনজাইম প্রধানত বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। তো ক্যাটালিস্ট মানে কি? ক্যাটালিস্ট মানে হলো অনুঘটক। তাহলে কোনো কেমিক্যাল রিয়াকশন, রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশনকে এনজাইম প্রধানত বাড়িয়ে দেয়। যেহেতু কোনো পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশনের রেটকে এনজাইম বাড়িয়ে দেয়, তো সেই কারণের জন্যই এটা প্রধানত বায়ো ক্যাটালিস্ট। এবং এই জায়গায় এনজাইম কিভাবে কোনো কেমিক্যাল রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেয়?
দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে গেলে কিন্তু অবশ্যই ন্যূনতম পরিমাণ এনার্জি লাগবে। তার মানে আমরা যখন কোনো কিছু কাজ করি তখন কিন্তু আমাদের ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে। তো সেই এনার্জিটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেই কাজ করতে পারবো না। এবার ধরা যাক আমি এই পেনটা হাতে তুলছি, তাহলে এই পেনটাকে তুলতে গেলে কিন্তু আমাকে খুব বেশি এনার্জি দিতে হচ্ছে না। এনার্জি দিতে হবে, বাট অতটা পরিমাণে এনার্জি দিতে হচ্ছে না। তার মানে কি, এই যে কাজ করতে গেলে কিছুটা এনার্জি লাগছে, আমি ধরে নিচ্ছি যে এটাই হলো অ্যাক্টিভেশন এনার্জি। এবং এই অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্ট সিচুয়েশনে কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। যদি কোনোভাবে কম হয়, অর্থাৎ কোনো কাজ করতে গেলে যদি আমাদের কম শক্তি লাগে তাহলে সহজেই আমরা সেই কাজ করতে পারবো। কিন্তু যদি কোনো কাজ করতে গেলে যদি শক্তি যদি বেশি লাগে তাহলে কিন্তু সেই কাজ আমরা সহজে করতে পারবো না। জাস্ট এখানে এটাই বলতে চাইছে যে কোনো কেমিক্যাল রিয়াকশন হতে গেলে যে ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। এবং সেই মিনিমাম এনার্জির পরিমাণ যদি আমরা কোনোভাবে কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু কোনো কেমিক্যাল রিয়াকশন কিন্তু সহজেই সম্পন্ন হয়। এবং এনজাইম প্রধানত এই কাজটাই করে, অর্থাৎ এনজাইম জাস্ট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। সুতরাং কোনো কেমিক্যাল রিয়াকশন হতে গেলে যে ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে তাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। এবং যেহেতু এনজাইম অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণকে কমিয়ে দেয়, সেই কারণের জন্য সহজেই কোনো কেমিক্যাল রিয়াকশন অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়। এবং এইভাবেই এনজাইম কিন্তু বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। বিষয়টা আরেকটু আমি তোমাদেরকে বলার চেষ্টা করি। ধরা যাক এরকম একটা পাহাড় আছে, সুতরাং এরকম একটা পাহাড় আছে, ধরে নাও এরকম একটা পাহাড় আছে। তো এই পাহাড়ের ওপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পাহাড়ের ওপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে এবং এই গাড়িটার টার্গেট হচ্ছে পাহাড়ের এই পারে পৌঁছে যাওয়া। তাহলে এই জায়গাতে যেতে গেলে তাকে অনেক পরিমাণে এনার্জি দিতে হচ্ছে। তো এই এনার্জি আমি ধরে নিচ্ছি যে এই এনার্জি হলো অ্যাক্টিভেশন এনার্জি। এবং এই অ্যাক্টিভেশন এনার্জি তাহলে কি হচ্ছে, অনেক বেশি লাগছে। কিন্তু এই পাহাড়ের মধ্যে যদি আমি একটা টানেল তৈরি করে দিই, ধরে রাখো এই যে পাহাড় আছে, তো এই পাহাড়ের মধ্যে কি করে দিলাম, একটা টানেল তৈরি করে দিলাম, তাহলে সহজেই কিন্তু এই যে গাড়িটা আছে এই গাড়ি কিন্তু সহজেই টানেলের মধ্য দিয়ে সহজেই কিন্তু অন্য প্রান্তে চলে যাবে। তাহলে দেখো এই জায়গাতে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণ কিন্তু অনেক কম লাগছে এবং এনজাইম প্রধানত এই কাজই করে, অনেকটা টানেল তৈরি করার মতো কাজ করে। তাহলে কোনো পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন হতে গেলে যে ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে তো সেই অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণ কিন্তু এনজাইম কমিয়ে দেয়। এবং কোনো কেমিক্যাল রিয়াকশনে উপস্থিত থেকে সে কেমিক্যাল রিয়াকশনের রেটকে যেমন বাড়িয়ে দেয় কিন্তু সে নিজে কিন্তু অপরিবর্তিত থাকে এবং এনজাইম সবসময় কিন্তু অনেক কম পরিমাণে প্রয়োজন হয় এবং তার সঙ্গে সঙ্গে এনজাইমের কোনো রকম পরিবর্তন হয় না। আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে বায়ো ক্যাটালিস্ট এবং ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে কি পার্থক্য। দেখো বায়ো ক্যাটালিস্ট প্রধানত অর্গ্যানিক হয়, অর্থাৎ জৈব পদার্থ হয়, মানে প্রোটিন হয় ফাউন্ড ইন দ্য বডি। কোনো জীবের দেহতে প্রধানত বায়ো ক্যাটালিস্টকে পাওয়া যায়। কিন্তু ইনঅর্গানিক যে সমস্ত অনুঘটক আছে তারা প্রধানত মিনারেলস মানে ইনঅর্গানিক মেটেরিয়ালস হয় এবং ফাউন্ড ইন ল্যাব বা এগুলোকে প্রধানত আমরা এনভায়রনমেন্টে একে আমরা পাই। এবং এই যে বায়ো ক্যাটালিস্ট আছে, বায়ো ক্যাটালিস্ট ইজ ভেরি ভেরি সেন্সিটিভ টু পিএইচ অ্যান্ড টেম্পারেচার। অর্থাৎ এনজাইম কিন্তু পিএইচ এবং টেম্পারেচারের প্রতি প্রচুর সংবেদনশীল। যদি কোনোভাবে পিএইচ এর পরিমাণ যদি কোনোভাবে কমিয়ে দেওয়া হয় অথবা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এনজাইম কিন্তু তার কাজকে বন্ধ করে দেয়। আবার টেম্পারেচারকে যদি কোনোভাবে বাড়ানো হয় অথবা কমানো হয় এনজাইম কিন্তু তার কাজকে বন্ধ করে দেয়। সেই জন্য বায়ো ক্যাটালিস্ট ইজ ভেরি সেন্সিটিভ টু পিএইচ অ্যান্ড টেম্পারেচার। কিন্তু ঘটনা হচ্ছে ইনঅর্গানিক যে সমস্ত ক্যাটালিস্ট আছে তারা ওয়ার্ক ওয়েল ইন হাই টেম্পারেচার। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে তারা খুব ভালো কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে প্রেসারেও তারা কিন্তু ভালো কাজ করে। তার মানে পিএইচ এবং টেম্পারেচার তাদের কাজকে কিন্তু কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তাহলে টেম্পারেচারের প্রতি এনজাইম কেমন ভাবে সেন্সিটিভ হয় দেখো। টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, ধরে নাও 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি আমরা টেম্পারেচারকে বাড়িয়ে দিই তাহলে এনজাইম কিন্তু ডিনেচিওর করে যায়। তার মানে এনজাইমের বিভিন্ন বন্ড ভেঙে যায়। এনজাইম যেহেতু প্রোটিন তো সেই কারণের জন্য সেটা ডিনেচিওর করে যায় অ্যাবভ 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর টেম্পারেচার যদি কোনোভাবে আমরা কমিয়ে দিই অপটিমাম টেম্পারেচারের তুলনায় তখন কিন্তু এনজাইম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এনজাইম ইজ ভেরি ভেরি সেন্সিটিভ টু পিএইচ অ্যান্ড টেম্পারেচার, অর্থাৎ বায়ো ক্যাটালিস্ট প্রধানত পিএইচ এবং টেম্পারেচারের প্রতি দারুণ সংবেদনশীল। টেম্পারেচার বাড়ালে অথবা কমালে তারা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। একটি এনজাইম আছে তো সেটা প্রধানত হাই টেম্পারেচারে কাজ করে এবং তার নাম হলো ট্যাক পলিমারেজ বা থার্মাস অ্যাকুয়াটিকাস পলিমারেজ। এবং এই থার্মাস অ্যাকুয়াটিকাস পলিমারেজ কোথায় পাওয়া যায়, যে ব্যাকটেরিয়াতে পাওয়া যায় তার নাম হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া। এবং এই থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া প্রধানত হট ভেন্ট এবং সালফার স্প্রিংয়ে পাওয়া যায় যেখানকার টেম্পারেচার 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই এনজাইম কিন্তু থার্মোস্টেবল অর্থাৎ হাই টেম্পারেচারে এই ট্যাক পলিমারেজ কাজ করে এবং সেই কারণের জন্য পিসিআর পদ্ধতিতে বা পলিমারেজ চেন রিয়াকশন পদ্ধতিতে যেখানে ডিএনএ কে প্রধানত অ্যাম্প্লিফাই করা হয় তো সেই
পিসিআর পদ্ধতিতে প্রধানত এই ট্যাগ পলিমারেজকে ব্যবহার করা হয়, যেখানে একবার টেম্পারেচার বাড়ানো হয়, একবার টেম্পারেচার কমানো হয়। তো সেই রকম জায়গাতে একে ব্যবহার করা হয়, কারণ এই ট্যাগ পলিমারেজ প্রধানত থার্মোস্টেবল হয়, অর্থাৎ টেম্পারেচার এদের ফাংশনকে কিন্তু কোনোভাবে প্রভাবিত করতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে ইনঅর্গানিক যে ক্যাটালিস্ট আছে তারা লেস স্পেসিফিক হয়। যেমন আমি তোমাদের বলছিলাম যে এনজাইম প্রধানত স্টিরিও স্পেসিফিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ একটা পার্টিকুলার এনজাইম একটা পার্টিকুলার সাবস্ট্রেটের উপর কাজ করে। কিন্তু ইনঅর্গানিক যে ক্যাটালিস্ট আছে এরা কিন্তু স্পেসিফিসিটি দেখায় না, এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অতটা এফিসিয়েন্ট নয়। কিন্তু বায়ো ক্যাটালিস্ট যেটা আছে, তো বায়ো ক্যাটালিস্ট বা এনজাইম ইজ ভেরি ভেরি এফিসিয়েন্ট, অর্থাৎ কোনো কেমিক্যাল রিয়াকশানে যদি সে প্রেজেন্ট থাকে তাহলে সে কিন্তু তার কাজকে নর্মালি করে যায়, এবং তার সঙ্গে সঙ্গে ইট ইজ হাইলি স্পেসিফিক। এরকম নয় যে লাইপেজ এনজাইম প্রধানত কার্বোহাইড্রেটের উপরে কাজ করবে, লাইপেজ প্রধানত লিপিডের উপরেই কাজ করবে, প্রোটিয়েজ প্রধানত প্রোটিনের উপরেই কাজ করবে। তো একেই আমরা বলবো স্পেসিফিসিটি অফ এনজাইম। সো দিস আর দ্য ডিফারেন্সেস ইন বিটুইন বায়ো ক্যাটালিস্ট এবং তার সঙ্গে সঙ্গে ইনঅর্গানিক ক্যাটালিস্ট। তো এবার আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ডিসকভারি অফ এনজাইম। দেখো এনজাইমের আবিষ্কার, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে এনজাইমের প্রপার্টিজ আমরা দেখলাম, বায়ো ক্যাটালিস্ট এবং ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে পার্থক্য ইত্যাদি এই সমস্ত বিষয়ে দেখলাম। তাহলে যে বায়ো ক্যাটালিস্ট যেটা কোনো কেমিক্যাল রিয়াকশানে উপস্থিত থেকে প্রধানত অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিয়ে কোনো কেমিক্যাল রিয়াকশানের রেটকে প্রধানত বাড়িয়ে দেয়, তো সেই এনজাইমকে প্রথম কে আবিষ্কার করেছিলেন এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এক্ষেত্রে নিয়ে নেব। দেখো বিজ্ঞানী কুনে প্রথম এনজাইম শব্দটা ব্যবহার করেন। সো কুনে কয়েন্ড দ্য টার্ম এনজাইম, এবং এডওয়ার্ড বুকনারকেই ক্রেডিটেড দেওয়া হয় অ্যাকচুয়াল ডিসকভারি অফ এনজাইম। তিনি একজন সায়েন্টিস্ট, তো এই সায়েন্টিস্টকে ক্রেডিট দেওয়া হয় যে প্রকৃত এনজাইমের আবিষ্কর্তা হিসাবে। এবং তিনি যে এনজাইমকে আবিষ্কার করেছিলেন তো সেটা হলো জাইমেস। ইস্টের দেহ থেকে জাইমেসকে তিনি প্রধানত নিষ্কাশন করেছিলেন বা এক্সট্রাক্ট করেছিলেন, এবং ইস্ট হচ্ছে এক রকমের ইউনিসেলুলার ফাঞ্জি, তো তার থেকে জাইমেসকে বের করেছিলেন, এবং এই ইস্ট প্রধানত অ্যালকোহলিক ফার্মেন্টেশনে অংশ নেয়। রাইট, এই অংশগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট নোটস দেখে নাও। দেখো ডায়াস্টেস, তো এক্ষেত্রে একটা এনজাইম আমরা লিখেছি, তো সেটা হচ্ছে ডায়াস্টেস। তো ডায়াস্টেস এনজাইম হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড এনজাইম। তাহলে ফার্স্ট ডিসকভার্ড যে এনজাইম আছে তো সেটাই হলো ডায়াস্টেস, অর্থাৎ প্রথম আবিষ্কৃত এনজাইম হচ্ছে ডায়াস্টেস। সো ফার্স্ট ডিসকভার্ড এনজাইম। পারক্সাইডেস এবং ক্যাটালিস, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারক্সাইডেস। তো পারক্সাইডেস হচ্ছে লার্জেস্ট এনজাইম, সব থেকে বড় যে এনজাইম সেটা হচ্ছে পারক্সাইডেস, এবং ক্যাটালিস্ট হলো স্মলেস্ট এনজাইম। তো পারক্সাইডেস এবং ক্যাটালিস অর্থাৎ এই লার্জেস্ট এবং স্মলেস্ট এনজাইম, এই দুটো এনজাইমে যেখানে পাওয়া যায়, যে পার্টিকুলার সেলুলার অর্গানলিতে পাওয়া যায়, তো তার নাম হচ্ছে পারঅক্সিজোম। পারঅক্সিজোম, তোমরা যখন ফটোসিনথেসিস পড়বে তখন এই পারঅক্সিজোম সম্পর্কে জানবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো আরো একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, এবং এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমকে বলা হয় ফাস্টেস্ট এনজাইম। সব থেকে দ্রুত কাজ করবে যে এনজাইম, তো সেটাই হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। এরা প্রধানত কি করে, কার্বন ডাইঅক্সাইডকে জলের সঙ্গে যুক্ত করে জেনারেলি এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, অত্যন্ত দ্রুত কার্বনিক অ্যাসিড তৈরি করে আমাদের বডিতে। তো এই কাজে হেল্প করবে কার্বনিক অ্যানহাইড্রেস। সো দিস ইজ দ্য ফাস্টেস্ট এনজাইম। তাহলে ডিসকভারি অফ এনজাইমে প্রধানত এই কিছু কিছু পার্টিকুলার অংশ তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন বা মেটাবলিক পাথওয়ে। দেখো কোনো পার্টিকুলার কম্পাউন্ড বা কোনো পার্টিকুলার যৌগের পরিবর্তন প্রধানত দুইভাবে হতে পারে, একটা ফিজিক্যাল হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে একটা কেমিক্যাল হতে পারে। ফিজিক্যাল মানে কি, ফিজিক্যাল মানে হচ্ছে কোনো রকম নো ব্রেকিং অফ বন্ড, নো ব্রেকিং অর মেকিং, অর্থাৎ এক্ষেত্রে কোনো বন্ড ভাঙবেও না এবং তার সঙ্গে সঙ্গে তৈরিও হবে না। সো নো ব্রেকিং অর মেকিং অফ বন্ড, তো এটাই হলো ফিজিক্যাল প্রধানত চেঞ্জেস। যেমন আমরা জানি যে আইস, তো আইস প্রধানত বরফ গলে গিয়ে কিসে পরিণত হয়, ওয়াটার। সো আইস মেল্ট ইনটু ওয়াটার, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার কি করবে, ভেপার হবে। সুতরাং ওয়াটার আবার দেখো বাষ্পে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে কোনো রকম বন্ডের কোনো ব্রেকিং এবং মেকিং হচ্ছে না, জাস্ট একটা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, একটা ভৌত পরিবর্তন ঘটছে। তো একেই আমরা বলবো ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু কেমিক্যাল চেঞ্জ আমরা কাকে বলবো, কেমিক্যাল চেঞ্জ মানে ব্রেকিং অ্যান্ড মেকিং, ব্রেকিং অর মেকিং অফ বন্ড ইন এ কম্পাউন্ড, ব্রেকিং অর মেকিং অফ বন্ড ইন আ কম্পাউন্ড। তাহলে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডে এই যে বন্ডের যদি ভেঙে যায় অথবা বন্ড যদি তৈরি হয়, তো তাকেই আমরা বলবো কেমিক্যাল রিয়াকশন। তাহলে সাবস্ট্রেটের মধ্যে প্রধানত এই যে ডিফারেন্ট টাইপের বন্ড থাকে, সেই বন্ড ভেঙে গিয়ে প্রোডাক্টে পরিণত হতে পারে।
অথবা কোনো বন্ড নতুনভাবে তৈরি হয়ে সেটা প্রোডাক্টে পরিণত হতে পারে। সুতরাং এটাই হলো কেমিক্যাল রিয়াকশন, এবং এই কেমিক্যাল রিয়াকশন, বায়োকেমিক্যাল রিয়াকশন ইজ কন্ট্রোল বাই প্রধানত ডিফারেন্ট টাইপের এনজাইম। তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেটাবলিক পাথওয়ে। দেখো মেটাবলিক পাথওয়ে প্রকৃতপক্ষে কি এবং কিভাবে মেটাবলিক পাথওয়ে প্রধানত কন্ট্রোল হয়। দেখো মেটাবলিক পাথওয়ে প্রধানত একটা মাল্টি স্টেপ রিয়াকশন, মানে অনেকগুলো ধাপে প্রধানত মেটাবলিক পাথওয়ে প্রধানত সম্পন্ন হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্টেপ, এই যে প্রতিটা যে ধাপ আছে, এই প্রত্যেকটা ধাপ কিন্তু এক্ষেত্রে ক্যাটালাইজড বাই এনজাইম, মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং আমাদের দেহতে প্রধানত বিভিন্ন মেটাবলিক পাথওয়ে চলে। যেমন একটা এক্সাম্পল আমরা নেব, তোমাদের এনসিইআরটি বইতে যেরকম ভাবে দেওয়া আছে তো তারই এক্সাম্পল নেব। দেখো কনভার্সন অফ দ্য গ্লুকোজ, তো গ্লুকোজ কিভাবে কনভার্টেড হয়। আমরা জানি যে গ্লুকোজ প্রধানত সেলের মধ্যে প্রবেশ করে এবং সাইটোপ্লাজমের মধ্যে যে প্রসেস ঘটে তো সেটাই হলো গ্লাইকোলাইসিস। সুতরাং গ্লাইকোলাইসিস প্রধানত তিনটে ডিফারেন্ট স্টেপে, গ্লাইকোলাইসিস প্রধানত 10টা, তিনটে বলছি, তাহলে 10টা ডিফারেন্ট স্টেপসে প্রধানত গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়, এবং আমাদের সাইটোজলের মধ্যে গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। এবং এই যে গ্লাইকোলাইসিস, এটা কিন্তু টোটালি অ্যানাইরোবিক কন্ডিশনে প্রধানত এই গ্লাইকোলাইসিস প্রধানত কমপ্লিট হয়। সুতরাং 10টা যে ডিফারেন্ট স্টেপে সম্পন্ন হচ্ছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু এনজাইম লাগে, এখানে এনজাইম লাগবে, এখানে এনজাইম লাগবে, এখানে এনজাইম লাগবে। এবং এখনো গ্লুকোজ থেকে প্রধানত 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তো এক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এবং এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে তাহলে অনেকগুলো ধাপে, সুতরাং এটাই কিন্তু একটা মেটাবলিক পাথওয়ে। যে সমস্ত কেমিক্যাল রিয়াকশন বা কোনো কনভার্সনের ক্ষেত্রে দেখছি যে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে একটা মাল্টি স্টেপ প্রসেসে, এবং এই প্রত্যেকটা স্টেপ কন্ট্রোল বাই এনজাইম, সুতরাং এটাই কিন্তু এক রকমের মেটাবলিক পাথওয়ে। এরপরে কি হয়, এই গ্লাইকোলাইসিসের ফলে প্রধানত আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড যেমন তৈরি হয় তার সঙ্গে সঙ্গে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে 2 অণু NADH তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে 2 অণু ATP তৈরি হয়। তাহলে ডাইরেক্টলি 2 অণু NADH যেমন তৈরি হবে তার সঙ্গে সঙ্গে 2 অণু ATP তৈরি হবে। এরপরে যে পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিডের কনভার্সন ঘটবে। যদি কোনোভাবে অক্সিজেন যদি থাকে তাহলে পাইরুভিক অ্যাসিড অক্সিডেটিভ ফসফোরাইলেশন পদ্ধতিতে প্রধানত কার্বন ডাইঅক্সাইড, জল এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। কিন্তু যদি কোনোভাবে অক্সিজেন না থাকে তাহলে কি হবে, তাহলে পাইরুভিক অ্যাসিডের অ্যানাইরোবিক কনভার্সন ঘটবে, এবং এই পাইরুভিক অ্যাসিড আইদার ল্যাকটিক অ্যাসিডে পরিণত হতে পারে অথবা পাইরুভিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলে পরিণত হতে পারে। দেখো পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় যে এনজাইমের সাহায্যে, তার নাম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। এবং এই ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এক্ষেত্রে কি কাজ করে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এই যে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যে NADH তৈরি হয়েছিল সেই NADH কে ইউজ করে। দেখো গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা কি দেখলাম, NADH তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রধানত এখনো গ্লুকোজ থেকে 2 অণু NADH তৈরি হয়, এখনো গ্লুকোজ থেকে 2 অণু NADH তৈরি হয় গ্লাইকোলাইসিস পদ্ধতিতে, আবার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আমি যেহেতু একটি পাইরুভিক অ্যাসিডকে কনসিডার করছি সেই জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক্ষেত্রে একটি NADH লিখেছি। ওকে, তো পাইরুভিক অ্যাসিডে প্রধানত NADH এর সাহায্যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, তাহলে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের যে হাইড্রোজেন আছে সেটা প্রধানত পাইরুভিক অ্যাসিডে চলে আসে, এবং তার ফলে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, এবং এই ল্যাকটিক অ্যাসিড প্রধানত স্কেলিটাল মাসেলে সঞ্চিত হয়, এবং অ্যানাইরোবিক কন্ডিশনে প্রধানত স্কেলিটাল মাসেলে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়। আমরা জানি যে আমরা যদি প্রচুর পরিশ্রম করি তাহলে আমাদের পেশিতে কি হয়, ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়, এবং তার ফলে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের মাসেলস প্রধানত ক্লান্ত হয়ে পড়ে। এর কারণ মাসেলসের মধ্যে প্রচুর ল্যাকটিক অ্যাসিড জমা হয়, এবং ল্যাকটিক অ্যাসিড এই কারণের জন্যই জমা হয়, আমরা যখন প্রচুর পরিশ্রম করি তখন আমাদের সেলের মধ্যে, মাসেলসের মধ্যে অক্সিজেন ইউটিলাইজ হয়ে যায়। তাহলে এই রকম অ্যানাইরোবিক কন্ডিশনে তো গ্লাইকোলাইসিস তো অবশ্যই হবে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এবং পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, এবং গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যে NADH ছিল তো সেই NADH এক্ষেত্রে ইউটিলাইজ হবে। তো এটাই প্রধানত স্কেলিটাল মাসেলসে এটাই অ্যানাইরোবিক কন্ডিশনে এই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো পাইরুভিক অ্যাসিড আবার ইথাইল অ্যালকোহলে পরিণত হয়। কোনো মাইক্রোবসের ক্ষেত্রে যখন অ্যানাইরোবিক এই যে চেঞ্জেস ঘটে তো তখনই তাকে আমরা বলবো ফার্মেন্টেশন। এটা মাথায় রাখবে, কোনো মাইক্রোবসের ক্ষেত্রে এই যে অ্যানাইরোবিক চেঞ্জ হচ্ছে পাইরুভিক অ্যাসিডের তো তাকেই আমরা বলবো ফার্মেন্টেশন। তো ফার্মেন্টেশন কিন্তু 2টো স্টেপে সম্পন্ন হয়। এক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিড তৈরি হওয়া যেরকম একটা স্টেপে দেখলাম, কিন্তু ফার্মেন্টেশন সবসময় 2টো স্টেপে হয়। তো প্রথমেই পাইরুভিক অ্যাসিড থেকে CO2 বেরিয়ে যায়, পাইরুভিক অ্যাসিড থেকে যে CO2 বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ডিকার্বক্সিলেশন ঘটছে, এবং তার ফলে সেটা অ্যাসিটাইলডিহাইডে পরিণত হয়, এবং এই অ্যাসিটাইলডিহাইড এবার অ্যাসিটাইলডিহাইড এর পরে ইথানল ডিহাইড্রোজেনেসের প্রভাবে এটা কিন্তু ইথাইল অ্যালকোহলে পরিণত হয়, এবং এই যে ডিহাইড্রোজেনেস এনজাইম সেটা NADH কে ব্যবহার করে, অর্থাৎ গ্লাইকোলাইসিস পদ্ধতিতে যে NADH তৈরি হয়েছিল তো সেই NADH কে ব্যবহার করে, এবং তার ফলে অ্যাসিটাইলডিহাইড এক্ষেত্রে অ্যালকোহলে পরিণত হয়।
তো এটাও কিন্তু অ্যানাইরোবিক কন্ডিশনে ঘটে। আমি যেটা বলতে চাইছি যে এনজাইমের প্রকৃতপক্ষে কাজগুলো বলতে চাইছি, তাহলে দেখো গ্লুকোজ থেকে এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেক্ষেত্রে 10টা এনজাইম কাজে লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে, এক্ষেত্রে কিন্তু ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ কাজ করছে। আবার তার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন মাইক্রোবসের ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড থেকে যে ইথাইল অ্যালকোহল তৈরি হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু প্রধানত ইথানল ডিহাইড্রোজেনেজ এক্ষেত্রে কাজ করছে। তাহলে প্রত্যেকটা স্টেপে আমাদের সেলের মধ্যে যত রকমের কেমিক্যাল রিয়াকশন চলে, এই প্রত্যেকটা স্টেপে কিন্তু এনজাইম ইনভলভড হয়। এবং এই কারণের জন্য এই এনজাইম এতটা গুরুত্বপূর্ণ, এবং এনজাইম এই প্রত্যেকটা স্টেপের রেট অফ রিয়াকশনকে কিন্তু বাড়িয়ে দেয়। তাদের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিয়ে তাদের রেট অফ রিয়াকশনকে প্রধানত এনজাইম বাড়িয়ে দেয়। এনসিইআরটিতে ঠিক যেভাবে মেনশন করা আছে আমি সেরকমভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করছি, এবং নোট ফর্মে আমি তোমাদেরকে বলছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি, এরকম নয় যে তোমাদের ব্রেনেতে আমি প্রচুর প্রেসার দিচ্ছি এই কারণ, এরকম কিন্তু বিষয়টা নয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা টার্মিনোলজি বুঝতে গেলে কিন্তু কিছু কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে, এবং মাথায় রাখবে যে চ্যাপ্টার পড়বে সেটা কিন্তু একদম কমপ্লিটলি তোমাকে কনসেপশন ক্লিয়ার করতে হবে। 100% তোমার কনসেপশন যদি ক্লিয়ার থাকে তবেই কিন্তু তুমি এমসিকিউ বেসড প্রশ্নের কিন্তু আনসার দিতে পারবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেট অফ কেমিক্যাল রিয়াকশন। তো এনজাইমের প্রধান কাজই হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশনের গতিবেগকে প্রধানত বাড়িয়ে দেওয়া। তাহলে এই জায়গাতে আমরা রেট কাকে বলবো? তো রেট মানে হচ্ছে ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মানে হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে যত পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা হচ্ছে টাইম। তাহলে কোনো একটা স্পেসিফিক সময়ে যে পরিমাণ প্রোডাক্ট তৈরি হবে তাকেই আমরা বলবো প্রধানত রেট। এবং এই রেট কিন্তু ফিজিক্যাল এবং কেমিক্যাল দুটো প্রসেসেই কিন্তু ইউজ হয়। তাহলে রেট আমরা কাকে বলবো? সো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, প্রোডাক্ট তৈরি হচ্ছে, অ্যামাউন্ট অফ প্রোডাক্ট পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে কত পরিমাণ প্রোডাক্ট তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলবো রেট পার ইউনিট টাইম। ধরা যাক 1 সেকেন্ডে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, অথবা 1 ঘন্টায় কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো একেই আমরা বলবো রেট। কিন্তু ভেলোসিটি কাকে বলে? যদি রেট একটা নির্দিষ্ট ডিরেকশনে যদি হয় তখনই তাকে আমরা বলবো ভেলোসিটি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, রেট মানে কি পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে তো তাকেই আমরা বলবো রেট। কিন্তু রেটের যদি ডিরেকশনকে আমরা যদি মেনশন করে দিই যে এই ডিরেকশনে হবে, মানে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, যে কার্বনিক অ্যাসিডের ডিরেকশনে যখন রেট হবে তো তখনই তাকে আমরা বলবো ভেলোসিটি। আবার কার্বনিক অ্যাসিড আবার CO2 এবং ওয়াটারে পরিণত হয়, কিন্তু সেটা খুব স্লোলি হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু ভেলোসিটি কম হয়। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে একটা স্পেসিফিক ডিরেকশনে যখন আমরা রেটকে মেনশন করব তো তখনই তাকে আমরা বলবো ভেলোসিটি। এবং এনজাইম প্রধানত কোনো কেমিক্যাল রিয়াকশনের ভেলোসিটিকে প্রধানত বাড়িয়ে দেয়, অর্থাৎ কোনো পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন কোন ডিরেকশনে হবে তো সেই ডিরেকশনের প্রধানত ভেলোসিটিকে খুব দ্রুত সে প্রোডাক্ট তৈরি করার জন্য সেই ভেলোসিটিকে বাড়িয়ে দেয়, রাইট? সুতরাং রেট কল দ্য ভেলোসিটি ইফ ডিরেকশন ইজ স্পেসিফাইড। এবং এই জায়গাতে একটা রুলস আছে, তো তাকেই আমরা বলবো থাম্ব রুল। দেখো, রেট ডাবল অর ডিক্রিজ বাই হাফ অফ এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ ইন আইদার ডিরেকশন। তাহলে কোনো পার্টিকুলার রেট এক্ষেত্রে ডাবল হতে পারে। একটা রিয়াকশন রেট একটা নির্দিষ্ট রেটে প্রধানত হচ্ছিল, কোনো পার্টিকুলার রিয়াকশনের ভেলোসিটি হয়তো একটা নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছিল, কিন্তু যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ভেলোসিটি বা রেট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে টেম্পারেচার যদি কমিয়ে দিই তাহলে ভেলোসিটি কিন্তু আবার এক্ষেত্রে বাই হাফ অফ এভরি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে এক্ষেত্রে কিন্তু ভেলোসিটি কিন্তু হাফ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কি, যদি অপটিমাম টেম্পারেচারের দিকে যদি আমরা নিয়ে যাই তাহলে কিন্তু রেট কিন্তু ডাবল হয়ে যাবে। আবার যদি অপটিমাম টেম্পারেচারের থেকে দূরে সরিয়ে দিই তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ এক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পরিবর্তনে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের পরিবর্তনে। তো একেই আমরা বলবো থাম্ব রুল। যেমন ধরা যাক এক্ষেত্রে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন চলছে এবং এই জায়গাতে টেম্পারেচার আছে, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালে এটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে যদি আমরা ধরে নিই যে এটা অপটিমাম টেম্পারেচার, তো এই দিকে যদি আমরা টেম্পারেচার যদি বাড়াই তাহলে দেখো প্রত্যেক 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের রেট কিন্তু ডাবল হয়ে যাবে। আবার প্রত্যেক 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোন দিকে যদি আমরা কমাই টুয়ার্ডস দ্য আফটার দ্য অপটিমাম টেম্পারেচার, তাহলে এক্ষেত্রে কি হবে, টেম্পারেচার যদি আমরা ক্রমশ কমাতে থাকি তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে, রেট তখন কি হবে, হাফ হয়ে যাবে। এবং একেই আমরা বলবো থাম্ব রুল। এবং কোনো কেমিক্যাল রিয়াকশন, দেখো একটা এক্সাম্পল আমরা নিই,
যেমন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার পরস্পরের সঙ্গে রিয়াকশন করে এবং রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। দেখবে যে তোমাদের এনসিইআরটিতে এরকম মেনশন করা আছে যে এক্ষেত্রে এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইন কিন্তু সেম তাদের লেন্থ, তার মানে এটা কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সো দিস ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, অর্থাৎ যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, আবার একই রেটে এই কার্বনিক অ্যাসিড ভেঙে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ইন অ্যাবসেন্স অফ এনজাইম, মানে এনজাইম যখন অ্যাবসেন্ট আছে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করছে কত, 1 ঘন্টায় 200টা কার্বনিক অ্যাসিড তৈরি করছে, রাইট। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ইন অ্যাবসেন্স অফ এনজাইম বায়ো ক্যাটালিস্টের অনুপস্থিতিতে যে কার্বনিক অ্যাসিডে পরিণত হয় কেবলমাত্র প্রতি ঘন্টায় 200 কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু যদি কোনোভাবে কার্বনিক অ্যানহাইড্রেস যদি এনজাইম যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে, খুব দ্রুত কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে 6 লাখ পার সেকেন্ড, অর্থাৎ 6 লাখ কার্বন ডাইঅক্সাইড প্রতি সেকেন্ডে ক্ষেত্রে তৈরি হবে, 6 লাখ কার্বনিক অ্যাসিড প্রতি সেকেন্ডে তৈরি হবে। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেস খুব দ্রুত কেমিক্যাল রিয়াকশনের গতিবেগকে বাড়িয়ে দিচ্ছে। আবার দেখো এই জায়গাতে এই কার্বনিক অ্যাসিড কিন্তু অত্যন্ত স্লোলি কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে পরিণত হয়ে যে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, সুতরাং এই রিয়াকশন কিন্তু নন ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে। এবং আমরা জানি যে আমাদের দেহতে যত কেমিক্যাল রিয়াকশন চলে, যত মেটাবলিক পাথওয়ে চলে, তো সেগুলো সব কিন্তু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এবং ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থেকে একটা পার্টিকুলার কম্পাউন্ডের প্রধানত কনসেন্ট্রেশনকে ঠিক রাখে এবং একেই আমরা বলবো স্টেডি স্টেট। তাহলে দেহের মধ্যে যত কেমিক্যাল রিয়াকশন চলছে সমস্ত কিন্তু নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। সুতরাং আমরা দেখলাম যে এনজাইম কতটা পাওয়ারফুল। দেখো রেট অ্যাক্সিলারেটেড 10 মিলিয়ন টাইমস ইন প্রেজেন্স অফ এনজাইম, রেট অ্যাক্সিলারেটেড 10 মিলিয়ন টাইমস, ক্যান ইউ ইমাজিন? সুতরাং এনজাইম কত পাওয়ারফুল, কত শক্তিশালী, কোনো কেমিক্যাল রিয়াকশনের গতিবেগকে এনজাইম কত দ্রুত তার রেটকে কত দ্রুত বাড়িয়ে দেয়, রাইট। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে এনজাইম কাজ করে। একটু দেখে নাও, আগে একটু ছবির সাহায্যে বলে দিই। তো আমরা জানি যে এনজাইমের একটা পার্টিকুলার রিজিয়ান থাকে, তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভ সাইট, এবং এই অ্যাক্টিভ সাইটে প্রধানত সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট যুক্ত হয়। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনজাইম, এবং এনজাইমের এই যে পোর্শনগুলো আছে তো এটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই যে ক্রেভিসেস আছে, খাঁজ আছে, তো এটাই হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই যে সাবস্ট্রেট আছে এই সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট প্রধানত কমপ্লিমেন্টারি হয়ে প্রধানত অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয়, এবং এনজাইম এবং তার ফলে যে স্ট্রাকচার তৈরি হয় তো তাকেই আমরা বলবো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং এক্ষেত্রে দেখো এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইট প্রধানত নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের সঙ্গে যুক্ত হয়। দেখো ইন্টারাকশন 3 ধরনের হতে পারে। একটা আয়নিক ইন্টারাকশন, তার স্ট্রেংথ অনেক বেশি হয়, এবং কোভ্যালেন্ট ইন্টারাকশন মানে যখন দুটো মলিকিউল যখন ইলেকট্রনকে শেয়ার করে যখন কোনো বন্ড তৈরি করে তো তখনই তাকে বলে কোভ্যালেন্ট ইন্টারাকশন বা সমযোজী ইন্টারাকশন। আর নন কোভ্যালেন্ট মানে উইক ইন্টারাকশন। তাহলে এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে যে ইন্টারাকশন চলবে সেটা কিন্তু নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, মানে সেটা কিন্তু সবসময় উইক ইন্টারাকশন হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো। তো এনজাইমের তাহলে অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে একটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশন তৈরি হয়, এবং তারপরে যে স্ট্রাকচার তৈরি হয় তার নাম হচ্ছে এনজাইম প্রোডাক্ট। তার মানে কি, এই সাবস্ট্রেটের মধ্যে যে সমস্ত কেমিক্যাল বন্ডগুলো আছে সেই বন্ডগুলো প্রধানত ব্রেক করতে পারে অথবা সিনথেসাইজ হতে পারে। তার মানে কি, সাবস্ট্রেট থেকে ধীরে ধীরে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এনজাইম আর প্রোডাক্ট প্রথমে নিজেদের মধ্যে যুক্ত থাকবে। সো স্লোলি এনজাইম কনভার্ট দ্য সাবস্ট্রেট ইনটু দ্য প্রোডাক্ট, এবং খুব ধীরে ধীরে এনজাইম সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করবে। তাহলে প্রথমে এনজাইম আর সাবস্ট্রেট কিন্তু প্রথমে সেপারেট ছিল, এনজাইম আর সাবস্ট্রেট প্রথমে সেপারেট ছিল, তারপরে যে তৈরি হবে সেটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপরে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, এবং তারপরে এনজাইম আর প্রোডাক্ট পরস্পরের থেকে সেপারেটেড হয়ে যায়। এবং এই যে এনজাইম এটা কিন্তু পরবর্তীকালে রিইউজড হবে। সো দিস উইল বি রিইউজড, এবং এই প্রোডাক্ট এবার বিভিন্ন কাজে অংশ নেবে। তো এরকম ভাবেই প্রধানত এনজাইম কাজ করে। কিন্তু এই জায়গাতে যেটা গুরুত্বপূর্ণ ভালো করে মাথায় রাখবে, কোনো একটা পার্টিকুলার এনজাইম সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করতে গেলে অবশ্যই কিন্তু এনজাইমকে এই স্টেটে আসতে হবে, দ্যাট ইজ এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মে কিন্তু অবশ্যই এনজাইমকে আসতে হবে। দিস ফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ফর্মকেই আমরা বলবো ট্রানজিশনাল স্টেট, এবং এই ফর্মকেই আমরা কি বলবো, ট্রানজিশনাল স্টেট, রাইট। এবং এই ট্রানজিশনাল স্টেটের কিছু প্রপার্টি তোমাদেরকে জানতে হবে। এই জায়গাটা অনেক স্টুডেন্টসের বুঝতে অসুবিধা হয়। আবার বলছি,
এনজাইমের অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয় এবং এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তো অবশ্যই তৈরি হতে হবে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এটা হাই এনার্জি স্টেট। সাবস্ট্রেটের একটা নির্দিষ্ট এনার্জি থাকে, কিন্তু যখন এনজাইম যখন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয় তখন সে সাবস্ট্রেটের মধ্যে এনার্জির পরিমাণ বাড়িয়ে দেয়, অর্থাৎ একটা হাই এনার্জি লেভেল এক্ষেত্রে তৈরি হয়। কারণ এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, নন কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় এবং তার ফলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের মধ্যে একটা হাই এনার্জি সৃষ্টি হয়, অর্থাৎ একটা হাই এনার্জি স্টেট প্রকৃতপক্ষে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং এটাই হলো ট্রানজিশনাল স্টেট। সুতরাং ট্রানজিশন স্টেট প্রকৃতপক্ষে কি দেখো, তাহলে ট্রানজিশন স্টেট প্রকৃতপক্ষে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। আমরা যেটা পড়ছি কিভাবে এনজাইম কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের রেটকে বাড়িয়ে দেয়, তাহলে এটাই হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এবং তার সঙ্গে সঙ্গে অব্লিগেটরি স্টেট। কেন এটা অব্লিগেটরি স্টেট? কারণ খুব কম সময় এই ইএস কমপ্লেক্স ফর্মে প্রধানত কোনো এনজাইম থাকে এবং খুব দ্রুত এনজাইম থেকে আবার প্রোডাক্ট তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হাই এনার্জি স্টেট, মানে প্রচুর পরিমাণে এর মধ্যে এনার্জি থাকে এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আনস্টেবল এবং অল্টার দ্য স্ট্রাকচার বিটুইন সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট, রাইট? তাহলে সাবস্ট্রেট এক্ষেত্রে প্রোডাক্টে পরিণত হয়। তো এটাই হচ্ছে ট্রানজিশনাল স্টেট। তো এনজাইমের ফাংশন বুঝতে গেলে আমাদের এই ট্রানজিশনাল স্টেট সম্পর্কে কিন্তু একটু আইডিয়া রাখতে হবে এবং এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আমি বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে যে ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। বা আরো ভালো করে আমরা যদি বোঝার চেষ্টা করি অ্যাক্টিভেশন এনার্জিকে, দেখো এনার্জি নিডেড বাই এ সাবস্ট্রেট, একটা সাবস্ট্রেটের যে পরিমাণ এনার্জি প্রয়োজন হয় টু কনভার্ট ইনটু প্রোডাক্ট, অর্থাৎ কোন একটা পার্টিকুলার কেমিক্যাল একটা অন্য একটা কেমিক্যালে পরিণত হচ্ছে। ধরে যাক তুমি তো পড়াশোনা করছো, তো পড়াশোনা করে তুমি এখন স্টুডেন্ট আছো, তুমি ডক্টর হবে, তাহলে এই যে তোমার যে চেঞ্জ হবে তো এর জন্য কি লাগবে? এর জন্য তোমার এনার্জি লাগবে। তো এই জায়গাতেও তাই, তাহলে সাবস্ট্রেট যখন প্রোডাক্টে পরিণত হবে নিশ্চয়ই প্রোডাক্টের সাবস্ট্রেটের নিশ্চয়ই কিছু এনার্জি লাগে এবং সেই এনার্জিকেই কিন্তু প্রোভাইড করে এনজাইম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন যেটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম যে তুমি হয়তো স্টুডেন্ট আছো, তুমি পড়াশোনা করছো, তো পড়াশোনা করছো তুমি কিসের সাহায্যে? তুমি ভালো নোটস পাচ্ছ, তুমি অন্য কোনো ভালো কোচিং সেন্টারে পড়ছো, তুমি যে কোনো জায়গাতে পড়াশোনা করছো, তারা তোমাকে হেল্প করছেন, তো তারাই হলেন এনজাইম এবং এই এনার্জি নিয়ে, তাদের থেকে এনার্জি নিয়ে তুমি প্রোডাক্টে পরিণত হচ্ছ, তুমি ডক্টর হচ্ছ। সুতরাং এটাই হচ্ছে মেন ফাংশন। তাহলে দেখো সাবস্ট্রেট যে প্রোডাক্টে পরিণত হবে তো তার জন্য যে এনার্জি লাগবে তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি, রাইট? এবং তার সঙ্গে সঙ্গে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু কন্টিনিউ কেমিক্যাল রিঅ্যাকশন, সেটাও আমরা বলতে পারি। তাহলে দেখো সাবস্ট্রেটের মধ্যে একটা ফ্রি এনার্জি আছে, মানে এই যে তুমি পড়াশোনা করছো তোমার মধ্যে এনার্জি আছে, কিন্তু তুমি নিজে একা কিন্তু ডক্টর হতে পারবে না, প্রোডাক্টে পরিণত হতে পারবে না। তার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ভালো কোচিং সেন্টার, ভালো গাইডেন্স, তো সেটাই হলো এনজাইম, রাইট? এবং এনজাইম তাহলে কি করবে? যে পরিমাণ এনার্জি আছে সেই এনার্জির লেভেলটাকে বাড়িয়ে দেবে। দেখো সাবস্ট্রেটের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি আছে, সেটাই হচ্ছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি। আর এনজাইম কি করবে? এনজাইম তখন এর মধ্যে আরো অনেক বেশি পরিমাণে এনার্জি দেবে। সুতরাং এই এনার্জি কি হবে? মোর দ্যান ফ্রি এনার্জি অফ দ্য সাবস্ট্রেট রিকোয়ার্ড টু রিচ ইন দ্য ট্রানজিশন স্টেট, অর্থাৎ ইএস কমপ্লেক্সে পরিণত হতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ট্রেটের মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণে এনার্জি লাগবে এবং এক্সট্রা এনার্জি হেল্প সাবস্ট্রেট টু ওভারকাম দ্য অ্যাক্টিভেশন এনার্জি, রাইট? এটাই হচ্ছে প্রধানত কনসেপ্ট কিভাবে এনজাইম কাজ করে। তাহলে এনজাইম সাবস্ট্রেটকে একটা এক্সট্রা এনার্জি দেয় এবং তার ফলে সাবস্ট্রেট হাই এনার্জি স্টেটে চলে যায়, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেট প্রধানত কমপ্লেক্সে তৈরি করে। এবং অ্যাক্টিভেশন এনার্জি যদি কোনোভাবে বেশি হয়, অর্থাৎ কোনো পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে যেটা তোমাদের বলছিলাম যে ন্যূনতম পরিমাণ এনার্জি লাগে, তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। এবং এই অ্যাক্টিভেশন এনার্জি যদি কোনোভাবে বেশি হয় তাহলে রেট অফ কেমিক্যাল রিঅ্যাকশন কিন্তু এক্ষেত্রে কমে যায়, রাইট? অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি যদি বেশি হয় তাহলে রেট অফ রিঅ্যাকশন কমে যায়। আমি একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরে যাক তুমি কোনো শপিং মলে গেছো, তাহলে তুমি কোনো শপিং মলে গেছো এবং শপিং মলে গিয়ে তুমি একটা জিন্স দেখলে, তো সেই জিন্সের দাম হয়তো 1000 টাকা, ঠিক আছে, 1000 রুপিস ধরে রাখো। আবার একটা জিন্স তুমি দেখলে, তো এই জিন্সটার দাম হচ্ছে 300 রুপিস। তাহলে এই যে 1000 রুপিস, তো এটাকে আমি যদি মানে টাকা যদি আমি অ্যাক্টিভেশন এনার্জি ধরি, তাহলে এক্ষেত্রে এই জায়গাতে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি। তার মানে কি হবে? তার মানে তুমি এটাকে কিনবে না, কিন্তু কোনটাকে তুমি কিনবে? যেখানে অ্যাক্টিভেশন এনার্জি কম আছে তো সেটাকে তুমি কিনবে, অর্থাৎ এইটাকে তুমি কিনবে। এক্ষেত্রেও এনজাইম কিন্তু সিমিলার ফাংশন করে। এনজাইম প্রধানত অ্যাক্টিভেশন এনার্জিকে বাড়িয়ে দেয়। কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে
এবং এক্ষেত্রে এনজাইম কিন্তু এই সিমিলার আইডিয়াতে কাজ করে। প্রধানত আমরা এটা জানি যে অ্যাক্টিভেশন এনার্জি যদি বেশি হয় কোনো কেমিক্যাল রিয়াকশনে, তাহলে রেট অফ রিয়াকশন এক্ষেত্রে কমবে, এবং এনজাইম যে কাজ করে, ইন প্রেজেন্স অফ এনজাইম, এনজাইমের উপস্থিতিতে প্রধানত কোনো কেমিক্যাল রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কমে যায়। সুতরাং কোনো কেমিক্যাল রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি এক্ষেত্রে কমে যাবে, এবং যদি কোনোভাবে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে যায়, তাহলে এক্ষেত্রে রেট অফ রিয়াকশন কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে, রাইট? এবং এনজাইম প্রধানত এরকম ভাবেই কাজ করে। তো একটা গ্রাফের সাহায্যে আমরা বুঝবো যে কিভাবে এই অ্যাক্টিভেশন এনার্জি প্রধানত কন্ট্রোল হয়। দেখো, এক্ষেত্রে এনজাইম লোয়ার্স দিস অ্যাক্টিভেশন এনার্জি। তো প্রথমেই এই যে গ্রাফ এক্ষেত্রে দেখছো যে এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা ধরেছি এই যে রেট অফ রিয়াকশন, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা ধরেছি যে ফ্রি এনার্জি, অর্থাৎ কি পরিমাণ এনার্জি আছে। তো এই জায়গাতে দেখো, এই যে বি যে পয়েন্ট আছে, এক্ষেত্রে কিছু পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। একটু ভালো করে গ্রাফটাকে কিন্তু বুঝতে হবে। সুতরাং কিভাবে এনজাইম প্রধানত কাজ করে, তো এই অংশটাই আমরা দেখব। তো এই জায়গাতে দেখো, এই যে বি পয়েন্ট আছে, এই বি পয়েন্ট তাহলে এটা হচ্ছে সাবস্ট্রেট, এবং এটাই হচ্ছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি, রাইট? সুতরাং বি পয়েন্ট আমি একটু লেখার চেষ্টা করি। তো যে বি পয়েন্ট যেটা, তো সেটাই হচ্ছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি। আমি বলেছিলাম যে সাবস্ট্রেটের মধ্যে একটা নির্দিষ্ট এনার্জি থাকবে, তাহলে এটাই হচ্ছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি। প্রোডাক্টে পরিণত হবে, অর্থাৎ প্রোডাক্টে পরিণত হতে গেলে তাকে কিন্তু অবশ্যই হায়ার এনার্জি স্টেটে উঠতে হবে, এবং এই যে হায়ার যে এনার্জি স্টেট, তো এটাই কিন্তু ট্রানজিশনাল স্টেট। সুতরাং এটাই হচ্ছে ট্রানজিশনাল স্টেট, রাইট? এটা হচ্ছে হায়ার এনার্জি স্টেট। সো দিস ইজ দ্য ট্রানজিশনাল স্টেট। এ পয়েন্ট হচ্ছে ট্রানজিশন স্টেট। সুতরাং এ পয়েন্টকে আমি বলতে পারি আমরা, তো এটাই হচ্ছে ট্রানজিশন স্টেট, অর্থাৎ এটা কিন্তু হায়ার এনার্জি স্টেট। মানে এই লেভেলে সাবস্টেটকে উঠতে হবে, তবেই সে কিন্তু প্রোডাক্টে পরিণত হবে, রাইট? এরপরে কি হবে? এরপরে বিফোর কনভার্টিং ইনটু দ্য প্রোডাক্ট, তাহলে দেখো এই জায়গাতে একটা সি দেখতে পাচ্ছ। দেখো, প্রোডাক্টে পরিণত, এক্ষেত্রে দেখো এই যে বড় অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, যে ফ্রি এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে ট্রানজিশন স্টেটের মধ্যে যে লম্বা লাইন দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে সি। তাহলে এই সি কে আমরা কি বলবো? বিফোর কনভার্টিং ইনটু দ্য প্রোডাক্ট অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য সাবস্ট্রেট। তাহলে দেখো এই যে সি আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ সাবস্ট্রেট। সো অ্যাক্টিভেশন এনার্জি অফ সাবস্ট্রেট, অ্যাক্টিভেশন এনার্জি অফ দিস কেমিক্যাল রিয়াকশন আমরা বলতে পারি অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম। তাহলে উইদাউট এনজাইম, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভেশন এনার্জি কত বেশি আছে, এবং তারপরে এই সাবস্ট্রেট কিন্তু প্রোডাক্টে পরিণত হবে। কিন্তু যদি কোনোভাবে এনজাইম যদি কোনোভাবে এই রিয়াকশনে যদি প্রেজেন্ট থাকে, ইন প্রেজেন্ট অফ এনজাইম, তাহলে এই সি এর পরিমাণ কিন্তু অনেকটাই তখন কমে যাবে। অর্থাৎ এই যে সি যে ভ্যালু আছে দেখো, এটা কিন্তু তখন অনেকটাই কমে যাচ্ছে। এক্ষেত্রে তাহলে এই যে লেভেল আছে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি এক্ষেত্রে ডি কে আমরা বলবো যে অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম। সো ডি হলো অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি ইন প্রেজেন্স অফ এনজাইম, ইন প্রেজেন্স অফ এনজাইম। তাহলে দেখো এনজাইম এক্ষেত্রে কি করছে? এনজাইম এক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণ কমিয়ে দিচ্ছে। যেহেতু অ্যাক্টিভেশন এনার্জির পরিমাণ কমিয়ে দিচ্ছে, তাহলে সাবস্ট্রেট কিন্তু খুব সহজেই প্রোডাক্টে পরিণত হবে। তাহলে আমরা এটাই দেখলাম যে কোনো একটা পার্টিকুলার সাবস্ট্রেট তাকে প্রোডাক্টে পরিণত হতে গেলে অবশ্যই তাকে একটা হায়ার এনার্জি স্টেটে উঠতে হবে। তো সেটাই হচ্ছে ট্রানজিশন স্টেট বা অ্যাক্টিভেশন এনার্জি স্টেট। এবং এটা যদি হায়ার এনার্জি লেভেলে যায়, তাহলে সাবস্ট্রেট কিন্তু সহজে প্রোডাক্টে পরিণত হবে না। কিন্তু এই ট্রানজিশনাল স্টেটে উঠতে গেলে যদি কম পরিমাণে এনার্জি লাগে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি যদি কম হয়, তাহলে সহজেই কিন্তু এই রিয়াকশন প্রসিড করবে, বা এই রিয়াকশনের ভেলোসিটি এটা বাড়বে, বা সহজেই এই সাবস্ট্রেট কিন্তু প্রোডাক্টে পরিণত হবে। তো এই যে ঘটনা, এর মধ্য দিয়ে আমরা এটাই দেখলাম যে এনজাইম প্রধানত কোনো কেমিক্যাল রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়, রাইট? কিন্তু এই যে গ্রাফ দেখতে পাচ্ছ, এক্ষেত্রে সাবস্ট্রেট কিন্তু ফ্রি এনার্জি স্টেটের একটু উপরে আছে, আর প্রোডাক্ট কিন্তু একটু নিচে আছে। তাহলে যখন প্রোডাক্টের ফ্রি এনার্জি, তাহলে দেখো প্রোডাক্টের ফ্রি এনার্জি যখন লেস দেন সাবস্ট্রেটের ফ্রি এনার্জি, তো তখন এই টাইপের রিয়াকশনকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। আবার বলছি, প্রোডাক্টের যখন অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে দেখো প্রোডাক্টের যখন অ্যাক্টিভেশন এনার্জি যখন সাবস্ট্রেটের যখন অ্যাক্টিভেশন এনার্জির থেকে যখন কম হবে, তখনই তাকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানেই হলো স্পন্টেনিয়াস রিয়াকশন। তো এক্সোথার্মিক রিয়াকশন মানে কি? স্পন্টেনিয়াস রিয়াকশন, রাইট?
আবার দেখো আরো একটা গ্রাফ আমরা দেখব, এক্ষেত্রে আরো একটা গ্রাফ দেখব। সুতরাং এক্সোথার্মিক বা স্পন্টেনিয়াস এবং এন্ডোথার্মিক রিয়াকশন, সাবস্ট্রেট মাস্ট গো থ্রু দ্য ট্রানজিশন স্টেট। তাহলে যেরকমই রিয়াকশন হোক না কেন সাবস্ট্রেটকে কিন্তু অবশ্যই ট্রানজিশনাল স্টেটে যেতে হবে বা হায়ার এনার্জি স্টেটে যেতে হবে। কিন্তু যদি কোনোভাবে প্রোডাক্টের এনার্জি লেভেল, তাহলে এই জায়গাতে দেখো এক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম এটা হচ্ছে এই যে কালার যেটা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে সাবস্ট্রেট এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে দেখো এই জায়গাতে প্রোডাক্টের এনার্জি লেভেল যদি সাবস্ট্রেটের এনার্জি লেভেলের থেকে যদি কম হয় তখন তাকে বলে এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে দেখো এক্ষেত্রে প্রোডাক্টের এনার্জি লেভেল কি হচ্ছে, কম হচ্ছে। কেন? কারণ এটা এতটা পরিমাণে গ্যাপ হচ্ছে, মানে এটা যদি সাবস্ট্রেটের ফ্রি এনার্জি লেভেল হয় সেখান থেকে কতটা গ্যাপ হচ্ছে, এতটা গ্যাপ হচ্ছে, মানে এতটা কম হচ্ছে। দেখো ফ্রি এনার্জি যত উপরের দিকে যাবে তত বাড়বে, কিন্তু এক্ষেত্রে এই গ্রাফ কি হচ্ছে, নিচের দিকে নামছে। তার মানে এই গ্রাফ এটাই ডিনোট করে এটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশনের গ্রাফ। আবার দেখো এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি, এন্ডোথার্মিক রিয়াকশন প্রধানত এটা হচ্ছে এই জায়গাতে। তাহলে দেখো এন্ডোথার্মিক রিয়াকশনের এটাই হচ্ছে গ্রাফ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবস্ট্রেটের যে ফ্রি এনার্জি আছে তার থেকে প্রোডাক্টের ফ্রি এনার্জি অনেক বেশি থাকবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টের যে ফ্রি এনার্জি, সুতরাং প্রোডাক্টের ফ্রি এনার্জি যখন সাবস্ট্রেটের ফ্রি এনার্জির থেকে যখন বেশি হবে তো তখনই তাকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। তো এই বেস লাইনের উপরে যদি প্রোডাক্টের এরকম গ্রাফ যদি পরীক্ষাতে তোমাকে দিয়ে দেয়, জানবে যে সেটা এন্ডোথার্মিক রিয়াকশনের গ্রাফ। আর যদি এরকম বেস লাইনের নিচে যদি প্রোডাক্টকে যদি দিয়ে দেয় তাহলে জানবে যে সেটা এক্সোথার্মিক রিয়াকশনের গ্রাফ, অর্থাৎ স্পন্টেনিয়াস রিয়াকশনের গ্রাফ, রাইট। সুতরাং এটা হলো অ্যাকচুয়ালি আজকের ক্লাস, এটা হলো প্রথম ক্লাস এনজাইমের। এনজাইম সম্পর্কে আমরা বেসিক আইডিয়া নিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ইনফরমেশন আমরা দেখলাম। জাস্ট একটুখানি আমি সাম আপ করে দিই। তাহলে দেখো এনজাইম মানে কি, আমরা দেখলাম যে বায়ো ক্যাটালিস্ট এবং তার সঙ্গে সঙ্গে এনজাইমকে রেগুলেটরি সাবস্টেন্সও বলা হয়। এবং এই জায়গাতে আমরা দেখলাম যে এনজাইম কাকে বলে এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ট্রেট কাকে বলে, প্রোডাক্ট কাকে বলে। এবং ম্যাক্সিমাম এনজাইম কিন্তু প্রোটিন, কিন্তু কোনো কোনো এনজাইম আছে সেগুলো কিন্তু প্রোটিন নয়, যেমন নিউক্লিক অ্যাসিড প্রোটিন হিসেবে কাজ করে, তো তাকেই আমরা বলবো রাইবোজাইম। এবং এনজাইম কিভাবে কোনো কেমিক্যাল রিয়াকশনের গতিবেগকে বাড়িয়ে দিচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দিয়ে প্রধানত বাড়িয়ে দেয়। তারপরেই আমরা দেখলাম যে বায়ো ক্যাটালিস্ট এবং ইনঅর্গানিক ক্যাটালিস্টের মধ্যে কি পার্থক্য, এবং ডিসকভারি অফ এনজাইম সম্পর্কে আমরা একদম বেসিক আইডিয়া নিলাম। এবং মেটাবলিক পাথওয়ে আমরা দেখলাম যে মেটাবলিক পাথওয়ে এই অংশটা অনেক স্টুডেন্টের বুঝতে অসুবিধা হয়। পাইরুভিক অ্যাসিড থেকে কিভাবে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে এবং অ্যালকোহল ফার্মেন্টেশন প্রকৃতপক্ষে কাকে বলে, তো এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়। তো এটা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করলাম। এবং দেখো রেট অফ কেমিক্যাল রিয়াকশন, তো রেট অফ কেমিক্যাল রিয়াকশন কিভাবে সম্পন্ন হচ্ছে এবং কিভাবে এনজাইম প্রধানত রেট অফ কেমিক্যাল রিয়াকশনকে বাড়িয়ে দিচ্ছে, কোনো বিক্রিয়ার গতিবেগকে কিভাবে বাড়িয়ে দিচ্ছে, এবং ট্রানজিশনাল স্টেট কাকে বলে। এবং আমরা এটা দেখলাম যে এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক উভয় প্রকার রিয়াকশনেই কিন্তু ট্রানজিশনাল স্টেটে অবশ্যই কিন্তু সাবস্ট্রেটকে উঠতে হবে, তবেই কিন্তু সে প্রোডাক্টে পরিণত হবে। এবং এই প্রোডাক্টের ফ্রি এনার্জি যদি সাবস্ট্রেটের ফ্রি এনার্জির থেকে যদি কম হয়, এনসিইআরটিতে তোমাদের যে গ্রাফ দেয়া আছে, তো এই গ্রাফটা প্রধানত এক্সোথার্মিক রিয়াকশন অর্থাৎ স্পন্টেনিয়াস রিয়াকশনের গ্রাফ। আবার দেখো এন্ডোথার্মিক রিয়াকশনের গ্রাফ হচ্ছে প্রধানত এইটা, অর্থাৎ বেস লাইন থেকে প্রোডাক্টের ফ্রি এনার্জি উপরের দিকে আছে, মানে সাবস্ট্রেটের ফ্রি এনার্জি থেকে প্রোডাক্টের ফ্রি এনার্জি যদি বেশি হয় তো সেটাই কিন্তু এন্ডোথার্মিক রিয়াকশন, রাইট। তো এই অংশগুলো আমরা দেখলাম এবং পরের দিন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কিভাবে এনজাইমের বিভিন্ন ক্রিয়াকে প্রধানত কন্ট্রোল করে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এক্ষেত্রে বিভিন্ন ইনহিবিটার সম্পর্কে আমরা আলোচনা করব, কত রকমের ইনহিবিটার আছে, কম্পিটিটিভ ইনহিবিটার, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ ইনহিবিটার, এর পরের ক্লাসে আলোচনা করব। এবং লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ এনজাইম নিয়ে। আশা করি এনজাইমের এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই উপকারে লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই, এবং তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে কোন চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করতে হবে, তো সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।